দেখুন, আপনারা জানেন যে ঘটনা সামনে আসার প্রথম দিন থেকে এই আর.জি. কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে পরপর প্রশ্ন তুলে গেছি আমরা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথার্থই বলেছেন, এই অভিযুক্ত পুলিশ কর্তাদের উচ্চ পদে রেখে তদন্ত হবে কি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এর বিপরীত যুক্তিটা দিতেন ওই 2024 সালে। আমরা সেই সময়ে তার সামনে আয়না ধরেছিলাম এই বিনীত গোয়েলকে পদ থেকে সরানোর ইস্যুতে। আপনাদের একটু মনে করিয়ে দিই আমাদের আর্কাইভ থেকে। তারিখটা ছিল 2024 সালের 11ই সেপ্টেম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে বিনীত গোয়েলকে কেন পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হবে। আমরা তাকে মনে করিয়ে দিয়েছিলাম রিজওয়ানুরের সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে অভিযুক্ত পুলিশ অফিসারদের পদে রেখে তো তদন্ত হয় না, তাই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অভিযুক্তদের আগে পদ থেকে সরাতে হবে। কি দেখিয়েছিলাম সেদিন দেখে নিই একবার। আজ থেকে ঠিক 17 বছর আগে আমি এই অনুষ্ঠান শুরু করব কয়েকটা বাক্য দিয়ে। ইনসাফ যদি দিতেই হয় তাহলে এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা প্রমাণ লোপাট করছে না? না, ভাবছেন তো এই জুনিয়র ডাক্তাররা যাদের প্রতিনিধি এই স্টুডিওতেই আছেন তারা বলছেন? 2024 সালে জুনিয়র ডাক্তাররা এই কথা বলছেন না, এই কথা বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর কাণ্ডের পর 2007 সালের 14ই অক্টোবর। প্রথমেই দেখব, ইনসাফ যদি দিতেই হয় তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। 11ই সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরনো বক্তব্য দেখানোর পর যখন 16ই সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করতে গেলেন, পুলিশ কমিশনের অপসারণ চেয়ে তাদের মূল হাতিয়ার হয়েছিল এই অনুষ্ঠানে চালানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো বক্তব্য। দেখুন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার সেই সময় কি বলেছিলেন। বিনীত গোয়েলের যে প্রশ্নটা বেশ খানিকক্ষণ টানাপোড়েন চলে। বলা হয়েছে যে রিজওয়ানুর কাণ্ডের সময় তিনি যখন বলেন যে পুজো আসছে, ভিড় আসছে, তখন এক্স্যাক্টলি সম্ভবত সুমনদাই এবিপিতে এই একটা ক্লিপিংস দেখিয়েছিল। প্রায় সেই কথাটাই একজন বলেন যে রিজওয়ানুর কাণ্ডের সময় তো ষষ্ঠী দিনকে সরানো হয়েছিল, তাহলে এখানে কেন সরানো যাবে না। আমার পরের বক্তা সমীর রাইচের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে যে ক্ষমতার স্বাদ কি বিচিত্র। রিজওয়ানুর কাণ্ডের অভিঘাতে সিঙ্গুর এবং নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তিনি কিন্তু আর.জি. কর কাণ্ডে শাসকের চেয়ারে বসে অন্য কোনো উদাহরণ রাখার চেষ্টাই করেননি এবং তার ক্ষমতা থেকে যাওয়ার পেছনেও অন্যতম বড় ভূমিকা রাখলো সেই আর.জি. কর কাণ্ড। সমীরদা মানবে? না, অতি অবশ্যই। আমার মাঝে মাঝে অবাক লাগে যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেলাম লাস্ট 15 বছর, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম দিনই অপরাধীদের বাঁচাতে গেছিলেন পুলিশ স্টেশনে, প্রথম দিন। দেখো, আমি তারপরে তোমরা জানো যে আমি যেখানে অন্যায় হয়েছে তার এগেনস্টে আমি কথা বলেছি এবং সেই জায়গাগুলোতেও গেছি। যে কটা জায়গায় অন্যায় হয়েছে, আমি ধরো কামদুনির কথা বলছি, কামদুনিতে কিভাবে উনি অপরাধীদের বাঁচালেন এটা আমি জানি, বাংলার কিছু মানুষ জানেন, আর কামদুনিবাসীরা জানেন। যারা তার প্রতিবাদ করছিল তাদেরকে কিভাবে হ্যাকেল করলেন, উনি নিজে গিয়ে বললেন মৌসুমী টুম্পাকে মাওবাদী। অথচ যারা অপরাধী, যেমন তাদেরকে তো তারা বেল পেল, সেটা আমাকে জয়ন্ত আগেই বলেছিল পেয়ে যাবে, এমন ধারা দিয়েছে। দ্বিতীয়ত তুমি দেখো, যেই পরিবারটার উপরে এই অত্যাচারটা হয়েছিল, বদল হয়েছিল 14 বার। এই তোমার চেয়ারে এসে কামদুনির ওই মেয়েটির ভাই এসে বলে গেছিল। এবং তুমি অদ্ভুত দেখো, সেই পরিবারকে উনি কিন্তু কোনো প্রোটেকশন দিলেন না, কিন্তু যারা অ্যাকিউজড তাদের পরিবারকে উনি পুলিশ প্রোটেকশন দিলেন। ওনার প্রবণতাটাই প্রথম থেকেই ছিল যে যারা অপরাধ করে তাদের পাশে আছে। যেমন করে যে ধরা যাক আরাবুল ইসলাম অত বড় অপরাধ করেছিলেন, পরপর করে গেছে, উনি বললেন দলের সম্পদ।
অর্থাৎ যারা অপরাধী না হলে ওনার দলে ঠাঁই নেই, এটা উনি নিজেই স্বীকার করে দিয়েছেন। যার যে উনি ধরে নিয়েছেন, আমার অর্ক বলতেই পারে যে এখন আর নেই, কিন্তু আমি না, ওকে না মনে করিয়ে দেব, আরাবুল ইসলামকে 6 বছরের জন্য সাসপেন্ড করে 6 মাস পরে দলে ফেরত নেওয়া হয়েছিল। না শুনুন, আমরা প্রথম না সত্যি আমরা তো বুঝিনি বাংলার মানুষ। ওনার আমার তো যেমন উনি কোর্টে গেছেন, আমার দেখে মনে হচ্ছে চিতপুর থেকে বোধহয় ড্রেস ভাড়া করে গেছেন। সমস্ত জিনিসটা একটা হাস্যকর জায়গা নিয়ে যান। একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তার যা ভাষা, মানে যে ভাষায় উনি কথা বলেন, যে ভাষায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেন, দেখো রাজনৈতিক তরজা চলতে পারে, সেখানে আক্রমণও হতে পারে, কিন্তু তার একটা শালীনতা, সেটা কিন্তু পাড়ার যে কেউ বলছেন না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার এই ভাষা শব্দচয়নের জন্যে, যিনি কবিতা লেখেন অসাধারণ নাকি, যিনি নাকি সাহিত্য করেন, তার মুখে এই সমস্ত ভাষা, এটা গোটা পশ্চিমবাংলাবাসীকে, আমি জানি না শ্রমিকরা এটা কতটা ফিরিয়ে আনতে পারবে, নিশ্চয়ই ওরা চেষ্টা করবে বলে আমরা আশা করছি। যে সংস্কৃতিটা উনি তৈরি করে দিয়ে গেলেন 15 বছরে। দেখো, বামফ্রন্টের এগেন্সে আমরা যাই বলি, একটা সময় আন্দোলন করেছি, বামফ্রন্টের মুখ্যমন্ত্রী সম্পর্কে আমরা কি বলতে পেরেছি? কোন বামফ্রন্টের মন্ত্রী যখন ওদের গদি চলে গেল চোর শুনতে হয়েছে? এরা তো যারা যে বেরোচ্ছে, তৃণমূলের মন্ত্রিত্বে যারা ছিল, শুধু মন্ত্রিত্ব না, পাড়ায় পাড়ায় সবাইকে কেন চোর শুনতে হচ্ছে, এটা তো পাবলিক বলছে। এটা তো গিয়ে বিজেপিকে শিখিয়ে আনছে না যে ভাই চোর বলো, তা তো নয়, এটা পাবলিক বলছে। এবং পাবলিক বলছে, এটা ওনারা কেন বোঝেননি আমি এটা বুঝি না। আবার আগের দিনও আমি বলেছি, এই ভদ্রমহিলা এতটাই সেলফ হিপনোটাইজ ছিলেন যে উনি ভাবতেন উনি যা বলবেন সেটাই শেষ কথা। উনি যার জন্য এতটা ডেসপারেট না হলে এই অভয়ের কাণ্ডে আমরা যা দেখলাম, সংগঠিত অপরাধ, সংগঠিত পুলিশকে দিয়ে, পার্টি ক্যাডারকে দিয়ে, তোমার টয়লেটকে হাফিজ করে দেওয়া, সংগঠিত অপরাধ, এগুলো আমরা দেখে এসেছি এবং এটা মানুষকে আমরা অ্যাওয়্যার করেছি। গোটা উনি একবারও বোঝেননি, যখন দেখলেন সারা পৃথিবীর মানুষ এটার প্রতিবাদ করছেন, গোটা বাংলাতে রাত্রিবেলা মশাল জ্বলছে, উনি সেদিনও তো বলতে পারতেন যে না, আমি আর একটু বেটারভাবে দেখছি, আমাদের হয়তো কোথাও ভুল হয়েছে, তাহলেও তো একটা শান্তি পাওয়া যেত। নাহলে গিয়ে ওই অবস্থা। তুমি লাস্ট কথাটা বলবো, এটা কোন সংস্কৃতি, কোন রাজনীতি করা হয় যে সেখানকার পুলিশ অফিসারদের ক্ষমতা আছে গিয়ে টাকা অফার করবে, পুলিশ অফিসার নিজের পকেট থেকে দেবে 10 লক্ষ টাকা? নিশ্চয়ই রাজনৈতিক নেতাদের মদত আছে উচ্চ মহল থেকে, তা নাহলে এটা হতে পারে না। একদম। আমার মনে পড়ে যাচ্ছে আনিস খানের একেবারে ঘটনায় স্পষ্ট টাকার অফার করা হয়েছিল বলে নিহত আনিস খানের বাবা জানিয়েছিলেন। আমি বলছি, দেখুন, একেবারে আমাদের স্পষ্ট প্রশ্ন, গাফিলতির বিচার তো পরের কথা। যে পুলিশ কর্তারা দিনের পর দিন প্রেস কনফারেন্সে বসে নির্লজ্জ মিথ্যে কথা বলেছেন অন ক্যামেরা, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন কোনো ব্যবস্থা নেয়নি? তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কুখ্যাত এই অভিযুক্ত ডাক্তারের ছবি দেখিয়ে তাকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পরিচয় দিয়ে মিথ্যাচার করেন। এরপর আমরা যখন প্রমাণ করে দিই যে ওই ব্যক্তি কোনো ডিডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, সেদিন ওই সেমিনার রুমে লাল জামা পরা ব্যক্তি ছিল সন্দীপ ঘোষের একান্ত অনুগত অভিক দে। তারপরেও লালবাজারের কর্তারা এই প্রকাশ্য মিথ্যাচারের জন্য একবারের জন্য ক্ষমা চাননি। এমনকি ওই পুলিশ কর্তা এই যে আজকে 15ই মে 2026 পর্যন্ত তারা ভুল সংশোধন করেছেন বলে আমার অন্তত জানা নেই। ভাবতে পারেন? আমি একবার দেখে নিই তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ভয়াবহ মিথ্যাচারের প্রেস কনফারেন্সে ওই অংশে ঠিক কী বলেছিলেন। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন, ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। এবার দেখব 2রা সেপ্টেম্বর এই অনুষ্ঠানে এটা নিয়ে আমি ঠিক কী বলেছিলাম। লালবাজারের প্রেস কনফারেন্স, আমি বলছি এত বছর লালবাজার বিট আমি করেছি যে অন ক্যামেরা কলকাতা পুলিশের কোনো পদাধিকারী কিছু বলা মানে ফ্যাকচুয়ালি সেটা কারেক্ট হবে, এইটা ছিল কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতা। এটা শতাব্দী প্রাচীন একটা অর্গানাইজেশন যার একাধিক স্টেট অফ আর্ট বিভাগ আছে, তারা অন ক্যামেরা কিছু বলছে, অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে লালবাজারে কিছু বলছে, আর তা নিয়ে প্রশ্ন উঠছে, তা নিয়ে উল্টো যুক্তি দেখা যাচ্ছে, এবং কার্যত প্রেস কনফারেন্সে সত্যি কথা বলেছেন কিনা প্রশ্ন উঠছে আধিকারিকরা। এ কলকাতার লালবাজারের ইতিহাসে কোনো দিন হয়নি। স্বয়ং ডিসি সেন্ট্রাল, আমি জানি না কার কথায় তিনি প্রেস কনফারেন্সে 2টো ছবি দেখালেন, মার্ক করে দিলেন, একেবারে মার্ক করে লালবাজারের তরফে দেখানো হলো ঘটনাস্থলের ছবি। 2,
ক্রপ করে দেখা গেল একজন বিশেষ বেগুনি জামা পরা লোককে বাদ দেওয়া হয়েছে, যে শুধু বেগুনি জামা নয়, লাল টি শার্ট পরে যিনি আছেন তিনি কলকাতা পুলিশের কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বা আধিকারিক বা কেউ নন, তিনি হচ্ছেন অভিজ্ঞ। কিন্তু তারপরে 48 ঘন্টা কেটে গেছে, আজকে 2রা সেপ্টেম্বর এই 8টার সময় এই অনুষ্ঠান হচ্ছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে কোনো ক্লারিফিকেশন দেয়নি। আমার পরের বক্তা তৃণমূলের তরফে অর্ক নাগ, একজন অভিযুক্তর বিরুদ্ধে, এতজন অভিযুক্তর বিরুদ্ধে ভাবুন তো কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অন্যতম মূল অভিযুক্ত এখনও জেল খাটছেন আরজি করের সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা তো দূরের কথা, প্রথম 5 দিনে তার বয়ানটুকু অবধি রেকর্ড করা হয়নি এবং তাকে রাতারাতি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়েছিল। সুতরাং আরজি করের ক্ষেত্রে তৃণমূল সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথার্থ হলে আজ অন্তত এইভাবে মুখ ফুটতো না। আমি জানি না অর্ক কি বলবে, কাদের বাঁচাতে চেয়েছিল তৎকালীন তৃণমূল সরকার? তো সুমনদা, প্রথমেই আমি একটা কথা বলি। আজকে অভয়ার মা যে বক্তব্যটা রাখলেন, আমি কিন্তু অভয়ার মায়ের কথা বলছি, পানিহাটির বিধায়কের কথা না। অভয়ার মা যে বক্তব্যটা রাখলেন, উনি বললেন যে উনি আজকে খুব খুশি এই বিষয়তে, আমি ওনার এই আনন্দে আমি ওনার পাশে আছি। উনি যদি বিচার পান, উনি যদি ওনার যদি স্যাটিসফ্যাকশন হন, কারণ কি উনি এবং ওনার হাজব্যান্ড ওনারা যেটা লুজ করেছেন সেটা বিজেপি, তৃণমূল, সিপিএম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ ফিরিয়ে দিতে পারবে না। সো এটা যদি ওনার স্যাটিসফ্যাকশন হয়, আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা সম্মান করছি। একটু ফ্যাকচুয়াল পার্টে 2-4টে কথা বলি। সমীর দা কিছু অন্য আরেক বিষয়ে কথা বলেছেন, সে বিষয়ে আমি যাচ্ছি না। ফ্যাকচুয়ালি একটা দুটো পয়েন্টে আমি কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেখেন 16ই জুলাই 2025 সেখানে অভয়ের পরিবার থেকে অভিযোগ জানানো হয়েছিল শিয়ালদা কোর্টে যে বিনীত গোয়েলকে প্রপারলি ইনভেস্টিগেট করা হয়নি। তার কারণ হচ্ছে সম্পত মিনা বলে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সিবিআই ছিলেন, তিনি নাকি 1994 ব্যাচ, দুজনেই সেম ব্যাচের বন্ধু, সেই জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা স্পেসিফিক অভিযোগ ছিল অভয়ের পরিবারের। এবং পরবর্তীকালে সিবিআই, তুমি কি বলছো এটা সিবিআই এর কাছে তদন্তভার যাওয়ার আগে? না না না, আমি তো আপনাকে আচ্ছা, বলছি 16ই জুলাই 2025 আচ্ছা 25 এই অভিযোগ জানায় অভয়ার পরিবার শিয়ালদা কোর্টে। বেশ হলো। আচ্ছা 17ই জুলাই কিন্তু শিয়ালদা কোর্টে সিবিআই যে রিপোর্ট প্লেস করেছিল, যেটা ডে টু ডে রিপোর্ট আপনারা জানেন, জয়ন্তদা আছেন আরো ডিটেলে বলতে পারবেন, সেখানে কিন্তু বলা হয়েছিল স্পেসিফিক্যালি যে আমরা কোনো ইনক্রিমিনেটিং সাবস্টেন্স পাইনি আগেনস্ট বিনীত গোয়েল। এটা একটা দিক গেল। আরেকটা দিক কি? আরেকটা দিক হচ্ছে সেপ্টেম্বর 2024 বিনীত গোয়েলকে সিবিআই এর ডাকা, সিবিআই তাকে ইনভেস্টিগেট করে। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম টালা পিএস এর যিনি ওসি ছিলেন তাকেও ইনভেস্টিগেট করে, টালা পিএস এর ওসিকে গ্রেপ্তার করা হয় এবং টালা পিএস এর ওসিকে, প্লিজ মাথায় রাখবেন, টালা পিএস এর ওসিকে কিন্তু বেল দিয়ে দেওয়া হয়েছিল নট অন মেরিট, বেল দেওয়া হয়েছিল ডিফল্ট বেল, বিকজ সিবিআই কুড নট ফাইল চার্জশিট। পরবর্তীকালে কিন্তু চার্জশিট ফাইল হয়, চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিটে কিন্তু দেখা যায় যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ যিনি ছিলেন টালা পিএস এর যিনি ওসি ছিলেন, অভিজিৎ মণ্ডল, এদের দুজনের এগেইনস্টে তথ্য প্রমাণের কিছু পয়েন্টে তথ্য প্রমাণ লোপাটে অভিযোগ ছিল। পরবর্তীকালে কিন্তু একটা জায়গায় তোমার এতক্ষণ আমি একবারও আটকাইনি একটাই কারণে, যে এটাই তো আমার মনে হয় সবাই আমরা একমত, যে এমনকি রত্নাদেবী, অভয়ার মা বাবা পরিবার, না হ্যাঁ সবাই একমত যে সিবিআই সঠিক তদন্ত করতে পারেনি। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। তাহলে আমার মনে তুমিও হয় বলছো সিবিআই ব্যর্থ, আমিও বলছি সিবিআই ব্যর্থ। না, আমি একটু এক্সট্রা বলছি, আমি একটা এক পা এগিয়ে গিয়ে বলছি, এই মুহূর্তে কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুটো একই রাজনৈতিক দলের, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের অভয়ার মা। যেটা আমার মনে হয়, এই যে আজকের যে ডিসিশন হয়েছে, 3 জনকে সাসপেন্ড করা হয়েছে, সেই 3 জন কি ব্যবস্থা নেবেন না নেবেন তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তার প্রতিনিধিত্ব আমি করতে আসিনি, এখনো পর্যন্ত আমি তাদের আইনজীবীও নই। কিন্তু আমার মনে হয় আমাদের হোম মিনিস্ট্রি থেকে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে চিঠি যাওয়া দরকার। চিঠি গিয়ে কি বলা দরকার যে সম্পত মিনা এবং তৎকালীন যিনি সিবিআই এর আইও ছিলেন তাদেরকে পশ্চিমবঙ্গে ডেপুটেশনে পাঠাও, পশ্চিমবঙ্গে তাদের ডেপুটেশনে নিয়ে তাদের সাসপেন্ড করো, তাদের সাসপেন্ড করে তাদের মোবাইল ফোনে কোন নেতা ফোন করেছিল, কোন নেতা ফোন করেনি সেটাও কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। এরকম ঘটনা ঘটেনি তো যে কোনো একটি রাজনৈতিক দল বেনিফিটেড হয়ে যাচ্ছে অভয়ার আন্দোলনে, সেই জন্য কোনো একটি রাজনৈতিক দল টেলিফোন করে বলছে না তোমাদের ইনভেস্টিগেট করার দরকার নেই। এই ঘটনাগুলো ঘটেছে কিনা সেটাও কিন্তু আমার মনে হয় না সজলদেরও কোনো আপত্তি থাকবে, অন্য কথা। কিন্তু আমি ওর প্রশ্নটাকে আরেকটু বড় করে দিই, করে সজলের কাছে যাই। দেখুন এই রাজ্যে সত্যি তো এখন তো ডাবল ইঞ্জিন সরকার, একটা ইঞ্জিন তো একেবারে টপ গিয়ারে চলছে, প্রতিদিন মাইলেজের নতুন রেকর্ড আসছে।
কিন্তু প্রশ্ন হলো আরেকটা ইঞ্জিন মানে বড় ইঞ্জিনটা সেই গতিতে চলছে তো। প্রশ্ন তুলছি, তার কারণটা খুব সহজ। অভয়াকাণ্ডে সিবিআই তদন্ত। আজ শুভেন্দু অধিকারী বলেছেন, যথার্থ বলেছেন, যে সিবিআইয়ের অংশটা সিবিআই দেখছে বলে তদন্তের অংশটা যেহেতু সিবিআইয়ের হাতে, রাজ্য সরকার শুধু প্রশাসনিক গাফিলতির অংশটা দেখবে। একেবারে ঠিক। আর সেইখানেই তো প্রত্যেকটা খামতি রয়ে গেছে, সে যেগুলো হয়তো সরাসরি তদন্তের সঙ্গে যুক্ত, কিন্তু গাফিলতি হয়েছিল প্রশাসনের তরফে এবং তারপরে 1 বছর 9 মাসে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এটাও তো বলতে হবে যে আজ সিবিআই তদন্ত অভয়ার বিচার চাওয়া লক্ষ লক্ষ মানুষকে সত্যিই খুশি করতে পারেনি। অভয়ার মা বাবার মনে হয়েছে যে সিবিআই কোনো বিচারই দিতে পারলো না, তারা শুধু এই স্টুডিওতে বলেছেন তা নয়, কোর্টে দাঁড়িয়ে বলেছেন। সুতরাং 21 মাস কেটে যাওয়ার পর সিবিআই তদন্ত আমার পরের বক্তা সজলকেও নিশ্চয়ই খুশি করতে পারেনি। কিন্তু আজকের অর্কের বক্তব্যের প্রেক্ষিতে সজল কি বলবো? না, প্রথমেই আমি আর অভিনন্দন, তুমি বিধায়ক হওয়ার পর প্রথমবার স্টুডিও। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি প্রথমেই প্রণাম জানাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেতা শুভেন্দুবাবুকে। তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে আমরা সারা বাংলার সমস্ত রাজনৈতিক দলের মানুষের সমর্থন করা উচিত, তৃণমূল ছাড়া। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন, দেখুন সিবিআই তদন্ত নিয়ে আমার বহু অভিযোগ আছে। একদম, আমার ডবল ইঞ্জিন হোক, সিঙ্গেল ইঞ্জিন হোক, আগেও বলেছি, এখনো বলছি, প্রচুর অভিযোগ আছে। কিন্তু আপনাকে কতগুলো কথা বলতে হবে। দুজন আইনজীবী বসে আছেন, একজন খুব দুধে পুলিশ অফিসার এবং প্রায় কলকাতা রাজ্য সব কিছু চালানোর অভিজ্ঞতা যার আছে। আপনি আমাকে বলুন, কানুন সবুজ বাংলায়, কানুন মশাল মোমবাতি এসব দেখে না। আপনি বলুন, এই রাজ্যে যাদের দায়িত্ব ছিল প্রমাণ জোগাড় করা, তারা দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছে। ধরুন আপনার ছেলে স্কুলে যায়নি, 4 দিন বিয়ে বাড়ি গেছিল, আপনি তো বলতে পারবেন না। আপনার একটা ডক্টর সার্টিফিকেট দিতে হয় না, প্রত্যেক বাবা মাকে অনেকটা করতে হয়। সেটা কিন্তু ডাক্তার প্যাড দিলেই আপনি লিখে দিতে পারবেন না, সেটা ডাক্তারকে দিয়েই লেখাতে হয়, কারণ ব্যাপারটা সঠিকভাবে সাজানো হয়। সেরকম সাজানো ডাক্তারদের দিয়ে যখন যে পোস্টমর্টেমটা হয়েছিল, তারপর দ্বিতীয়বার পোস্টমর্টেম করার জায়গা ছিল না। আপনি যে ব্লাড, সিমেন্ট, সজল, এবং সূর্যাস্ত হয়ে যাওয়ার পরও কার্যত জোর করে ময়নাতদন্ত করতে হয়েছে, করানো হয়েছিল, প্রয়োজন ছিল না। আপনি বলুন, তাছাড়া ধরুন রক্ত, রক্তরস, আরো বিভিন্ন শরীরের বিভিন্ন জিনিস যেগুলো প্রমাণ হিসেবে পাওয়া যেত, সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সুপ্রিম কোর্টে যে সিসিটিভিটা জমা দেওয়া হয়েছিল, তাতে 4 ঘন্টা বা 8 ঘন্টা আসল সময় বলা হয়েছিল টেকনিক্যাল গ্লিচ, যেখানে কোনো সিসিটিভিতে পাওয়া যায়নি। এখানে পিসির সরকার ছিল, সিবিআই তো পিসি সরকার নয় যে তারা ম্যাজিকের মধ্যে দিয়ে নিয়ে আসবে। আমি আবারও বলছি, আমি নিজেই বলছি যে আমার বহু অভিযোগ আছে সিবিআই এর বিরুদ্ধে, যেগুলোতে এই ধরনের ব্যাপার নয়। কিন্তু এখানে সিবিআই এর খুব একটা কতটা করার মতো মেটেরিয়াল তাদের হাতে ছিল। আবার সেই যে অমিত শাহজি বলেছেন, উল্টা করকে লটকা কে সিধা করনে কা, ওই প্রয়োগটাও হয়তো সম্ভবত এই রাজ্যে সম্ভব হয়নি। ফলে যদি আপনি কিছুই না বার করতে পারেন, আপনি চলবেন কারার দিয়ে। না করবেটাকে আমি বলছি, কলকাতা পুলিশের সামনে আরজি করে ভাঙচুর হচ্ছে 14 তারিখ রাতে। কলকাতা কাকে তুমি কাকে উল্টো করে ঝোলাবে? এটাই তো বলছি। এবার আমি আপনাকে বলি, আমি যেটা বলবো যে আমি শুভেন্দু বাবুকে প্রণাম করে, হ্যাঁ উনি আমার লিডার, ছাত্র রাজনীতি থেকে একসাথে করে এসেছি, কিন্তু তবু আজকে ওকে প্রণাম করতে ইচ্ছে করে। আরো কতগুলো ফাইল খুলতে হবে। পঙ্কজ দত্ত এক্স ডিজি ছিলেন, তার ফাইলটা খুলতে হবে। আমি বলছি, কামদুনিতে 2 জন বড় উকিল বসে আছেন আমার পাশে, ফাঁসির আসামি বেকসুর খালাস। 1 মিনিট, ফাঁসির আসামি বেকসুর খালাস। নিম্ন আদালতে যে জজ ফাঁসি দিয়েছিল, উচ্চ আদালত তাকে 7 বছর 8 বছর যাবজ্জীবন করেনি, বলেছে বেকসুর। তাহলে তো নিম্ন আদালতের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ একটা বেকসুর লোককে আপনি ফাঁসির মতন শাস্তি দিয়েছিলেন। আমি বলছি শুনুন, প্রথম এই যে আমি অনুরোধ করব, আমি আবেদন করব, প্রার্থনা করব যে এই সমস্ত লোক তৎকালীন ডিজি শুদ্ধ সবাইকে অ্যারেস্ট করতে হবে, কারণ এদের জবানবন্দি ছাড়া আপনার কাছে খুব বেশি কিছু পাওয়া যাবে কিনা আমার মনে হয় না। হোয়াটসঅ্যাপ চ্যাট এখন পাওয়া যাবে না, ফেস টাইম পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আর তারা থরি রেখে দিয়েছেন, যদিও ডিজিটাল ফুটপ্রিন্টের একটা থাকে, কিন্তু আমি জানি না, এই কোম্পানিগুলো দিতে চায় না। এই 1 বছর 9 মাস পরে কতটা তারা ভারতবর্ষে বসে না, তারা ভারতবর্ষের নয়, ফলে তারা দিতে বাধ্য নয়। থেকে বড় কথা সজল, অভিযুক্তরা প্রত্যেকে আইপিএস অফিসার, সুতরাং তাদেরও নিজস্ব প্রভাব আছে। শুনুন, আমি 1 মিনিট বলে নি। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল কেন
জানেন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল কেন? ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, সে একজন গার্ড ছিল, সিকিউরিটি গার্ড হয়ে সে এত বড় অপরাধ করেছিল। তাহলে এই বিনীত গোয়েল থেকে শুরু করে এদের সবাইকে এরপরে গ্রেপ্তার করা উচিত। এই নির্মল ঘোষ, সন্দীপ ঘোষ, এদেরকে অ্যারেস্ট করে উল্টা কাটকে লটকাকে সিধা কাটনা হয়, এই ব্যবস্থা আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলছি যে দেখুন, এই যে বলছিলেন যে মমতা ব্যানার্জি ওই কালো কোট পরে নিচ্ছে, ওটা তো আরেকটা চুরি, ওটাও চুরি, আইনকে চুরি করেছেন, ওনার পড়ার এখন অধিকার নেই। অতএব এই চোরেদের হাত থেকে, এই চোরেদের, আমি আবার বলছি, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছি না, বর্তমান মমতা ব্যানার্জিকে বলছি, হ্যাঁ আমি বলছি এদের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই, এদের সবাইকে কাস্টডিতে নিতে হবে। আমি অনুরোধ করব। প্রথম কথা হচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর আইনজীবী হয়ে অ্যাপিয়ার করাটার উত্তরটা দেওয়া থেকে শুরু করি। আমার মনে হয় এটা দেওয়ার প্রয়োজনীয়তা আছে। কালকে আপনাদের স্টুডিওতে ফিরদৌস বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বললাম, গতকাল ফিরদৌস বাবু বোধহয় অনেক এক্সপ্লেনেশন দিয়েছেন, কিন্তু আমি জানি এটা ফিরদৌসদার কিছু করার নেই। দিল্লি বার কাউন্সিল তো ওই প্রশ্নটাই তুলেছেন। ওটাই, ওই প্রথম কথা, দিল্লি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার লিগাল কোনো অথরিটি নেই উইথ রিগার্ড টু এনরোলমেন্টস। প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রীর লিগ্যাল অথরিটি আছে কিনা যে আইনজীবী হিসেবে সেখানে অ্যাপিয়ার করা। প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেকেন্ড হচ্ছে বার কাউন্সিলের যে রুলস, দ্যাট ইজ বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস, রুল নাম্বার 49 পরিষ্কার বলছে যদি কেউ কোথাও ফুল এমপ্লয়মেন্টে থাকে তাহলে তার যে পার্টিকুলার প্র্যাকটিস আছে সেটা সাসপেন্ড হবে, এবং তার যদি ফুল এমপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে যায় তাকে রিজাম্পশন অফ প্র্যাকটিসে যেতে হবে। এবং এটাই কালকে বলা হয়েছে। বিশ্বজিৎ বসু সাহেবের আলোচনা হয়েছে, বিশ্বজিৎ বসু হাইকোর্টের জজ ছিলেন, হি ওয়াজ ইন আ ফুল এমপ্লয়মেন্ট। পার্টিকুলার সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সঙ্গে কি তফাৎ বলে দিচ্ছি, সুপ্রিম 4 তারিখ অবধি ফুল এমপ্লয়মেন্ট ছিল না। সুপ্রিম কোর্টের অর্ডারস আছে যেখানে বলছে লেজিসলেচার, আজকে যেমন সজলদা ইজ অ্যান ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, উনি কিন্তু কারুর এমপ্লয় নন, উনি কিন্তু মাইনে পান বা পাবেন, উনি কিন্তু কারুর এমপ্লয় নন। এমএলএ সুবাদে উনি কিছু দায়িত্ব পালন করতেই পারেন যদি ওনাকে মন্ত্রী করা হয়, স্পিকার করা হয়, মুখ্যমন্ত্রী করা হয়, সেটা কিন্তু এমপ্লয়মেন্ট নয়। সেই জন্য এট এনি পয়েন্ট অফ টাইম কিন্তু একজন এমএলএ আর চিফ মিনিস্টারের একই আইনি বৈধতা আছে। মন্ত্রীর স্যালারি কিন্তু মন্ত্রী হলে পারবেন না। তুমি বলছো সেটার অফিস অফ চিফ মিনিস্টার প্রাইভেট সেন্টার শুধু নয়, তিনি তো বেতন নিচ্ছেন। অশোক সেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, কেন্দ্রে তখন একটা বার ছিল না, কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন এবং মন্ত্রী আগে পরে তিনি কিন্তু হাইকোর্টে প্র্যাকটিস করেছেন। সিদ্ধার্থ শঙ্কর রায়, না আবার আমি টেকনিক্যাল করতে যাব, ইন পারসন নাকি অ্যাজ অ্যান অ্যাডভোকেট? আমি মুখ্যমন্ত্রী এক্সাম্পল দিয়ে বলি, সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার ছিলেন, আপনি জানেন, তার আগে পরে উনি গভর্নর ছিলেন, উনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, এই কোন পদই তখন এই নিয়মটা ছিল কি না, দ্যাট ইজ দ্য কোশ্চেন। রুল 49 অ্যাবসলিউটলি ছিল এবং এতে কোনো গন্ডগোল নেই। আমার দেখুন, এখানে এমবিবিএস পাস করে প্র্যাকটিস করা যায় না, রেজিস্ট্রেশন নিতে হয়, তারপর প্র্যাকটিস। একদম তাই, ওকালতিও তাই। এ নিয়ে কোনো সন্দেহ তো নেই। এলএলবি পাস করে প্র্যাকটিস করা যায় না, রেজিস্ট্রেশন নিয়ে প্র্যাকটিস করতে হয়। তো ধরুন আমি এলএলবি পাস করে রেজিস্ট্রেশন নিয়েছি, কিন্তু ওখানে তো শর্ত আছে আইনে যে আমি যখন অন্য কাজ করব তখন আমি আর অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবো। আমি বলছি যে অফিস অফ প্রফিটের সংঘাত এখানে মানে লাগু হবে না হবে না? হবে, লাগু হবে। কারণ বলছি যখনই তিনি শুধু মুখ্যমন্ত্রী না, মন্ত্রী হচ্ছেন তখন তিনি শুধু লেজিসলেচারে নন, তিনি এক্সিকিউটিভ একদম, এবং তিনি বেতন নিচ্ছেন। হ্যাঁ, তার বেতন আছে, নিচ্ছেন কিনা সেটা পরের কথা। বেতন আছে, অত বেতন নিচ্ছে, এটা ধরা হবে। অতএব তখন তার যে বারের লাইসেন্স সেটা চালু থাকতে পারে না। এখন আমার পরের প্রশ্ন, যে একবার সেই লাইসেন্সটা সাসপেন্ডেড হলো বা নিলম্বিত হলো, যাই টার্ম আপনি ব্যবহার করুন, দ্বিতীয়বার আবার তাকে প্র্যাকটিস করতে গেলে বারের কাছে তাকে আবেদন করে সেটা সক্রিয় করতে হবে এবং তার জন্য একটা বৈঠকের দরকার হয়, যেটাই মাননীয় বিচারপতিরা বলছিলেন। তার বক্তব্য যে জানুয়ারির পর থেকে আমায় তো বলা হয়েছিল কোনো বৈঠকই হয়নি, তাহলে কি করে, কোন জাদুতে? মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, তো তখন তো উনি প্র্যাকটিস করতে পারেন না।
যদিও গিয়েছিলেন সেটা কিন্তু একদম ওটাই সুপ্রিম কোর্ট নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু এবার আমার আমার আজকের বিষয়ে আসতে হবে, সেটা হচ্ছে একেবারে খুব স্পষ্ট করে বলছি যে আরজিকর যেখান থেকে শুরু করেছিলাম সেই আরজিকরের ঘটনা ঠিক কিভাবে গোটা পৃথিবীকে আলোড়িত করেছিল দ্রুত একবার দেখিয়ে নেব। এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। এবার বিচারটা হবে সবে শুরু। বিজেপি ক্ষমতায় আসতেই খুলল আরজিকর ফাইলস। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এই সব কিছু দেখে কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট। 2024-এর 9ই আগস্ট ক্যালেন্ডারের পাতায় একটা কালো দিন। আরজিকর মেডিকেলে কর্তব্যরত অবস্থায় তরুণ চিকিৎসককে ধর্ষণ, খুন, বিভৎস নারকীয় এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়েছিল কলকাতা, রাজ্য, দেশ টপকে বিশ্বজুড়ে। সে বছর 14ই আগস্ট মধ্যরাতে তৈরি হয়েছিল নতুন ইতিহাস। স্বাধীনতার প্রাক মুহূর্তে রাত দখল, বিচারের দাবিতে পথে নামেন অজস্র মহিলা। কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার মিছিল, শিরদাঁড়া হাতে পদযাত্রা, সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান, অনশন, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। শেষমেশ আন্দোলনের চাপে বাধ্য হয়ে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। কিন্তু তারপরও নিহত চিকিৎসকের মা বাবার দাবি প্রকৃত বিচার তারা পাননি। এই আবহে ক্ষমতায় এলে ফাইল খোলার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন খোদ প্রধানমন্ত্রী। हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। অভয়ার মা আজ বিজেপি বিধায়ক, ক্ষমতায় বিজেপি, মসনদে বসার এক সপ্তাহের মধ্যেই অ্যাকশন। ইনিশিয়ালি আমরা এই তিনজনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিসহ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড organized press conference without the permission from the appropriate authority. Mr. Binit Goel, Srimati Indira Mukherjee, Sri Abhishek Gupta. ফাইলটা তো খোলা হয়েছে। প্রধানমন্ত্রী এসে আমাকে মাথায় হাত রেখে আশ্বাস জুগিয়ে গেছিলেন, উনি সেটার দাম রেখেছেন। সত্যিই আমি যদি পানি ওই 14 তলা থেকে নবান্ন থেকে ওই আমাদের মমতা ব্যানার্জি যিনি, ওনাকে না নাড়াতে পারতাম। সত্যিই উনি তো সুপ্রিম কোর্টের রায়ও মানেন না, তাই সত্যিই কিছু করা যেত না। এরপর কি হবে? আপনারা দাবি করলেন সিবিআই আপনাদের সিবিআই তদন্ত করলো, সিবিআই তদন্ত এখনো চলছে। এখন আপনারা আবার রাজ্য সরকারের প্রশাসনিক স্টেপে ফেরত এলেন। ফলে একটা ঘটনায় ওই অংশটা সিবিআই দেখছে আর এই অংশটা সিবিআই দেখছে না, এরকম কোনো ডিমার্কেশন লাইন তো ছিল না। শেষ পর্যন্ত এই 3 অফিসারের ভূমিকা নিয়ে কি কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, সুমন ঘরাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডের পরতে পরতে যে অন্যায়, যে অনিয়ম, যে নির্লজ্জ দুর্নীতি প্রতিদিন বেরিয়ে আসছিল, সেগুলো তুলে ধরা আমার এবং আমার সহকর্মীদের প্রায় মিশনে পরিণত হয়েছিল।
খুনের অপরাধ ঢাকার চেষ্টা শুরু হয়েছিল পিও মানে প্লেস অফ অকারেন্স থেকে, একেবারে তথ্য প্রমাণ লোপের চক্রান্ত, আমাদের মনে হয়েছিল চক্রান্ত করা হয়েছে। আচ্ছা, দৃশ্যটা ভাবুন, একদিকে এই নারকীয় খুনের ঘটনাস্থলে ওই সেমিনার রুমে অন্তত 40 জন লোক ঢুকে আছে, যাদের মধ্যে অনেকেরই পরিচয় অত্যন্ত সন্দেহজনক, এবং অন্যদিকে আমার বলতেও খারাপ লাগছে প্রায় 4 ঘন্টা অভয়ার মা এবং বাবাকে আরেকটা ঘরে বসিয়ে রাখা হয়েছে, তাদের মেয়েকে দেখতেও দেয়া হচ্ছে না। ভাবুন, তাদের বাড়ি থেকে ডেকে আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলে। প্রথমে বলা হয়েছে মেয়ে অসুস্থ, তারপরে বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে। সেই অডিও টেপ এই অনুষ্ঠানে আপনাদের শুনিয়েছি। আর তারপর ওই সেমিনার রুমের পাশের বাথরুমটা পরিকল্পনা করে ভেঙে ফেলা, এবং 14ই আগস্ট রাতে আরজিকরে সেই রহস্যজনক ভাঙচুর কার্যত কলকাতা পুলিশের উপস্থিতিতে। সুতরাং চূড়ান্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত গাফিলতির যদি প্রথম 5 দিনের একটা তালিকা করা যায়, মানে ওই 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কি কি অন্যায় হয়েছে, সেই তালিকাটাই দীর্ঘ এবং অত্যন্ত দীর্ঘ। আজ নতুন সরকারের পদক্ষেপে 1 বছর 9 মাস পর আবার নতুন করে আরজিকর ফাইলস খোলায় কতটা আশার আলো দেখছে আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জানবো। সুমন, আমি তো বিশ্বাস করি বাঙালি দুরকম, প্রভাবশালী আর পকেট খালি। পকেট খালি বলে ধনঞ্জয়ের সাজা হয়, প্রভাবশালী বলে কামদুনির অপরাধীদের সাজা হয় না, অভয়ার অপরাধীদেরও সাজা হয় না, যারা অপরাধকে লোপাট করার দায়িত্ব নেয় তাদেরও সাজা হয় না। তুমি একটা কথা বললে, দের আয়ে দুরাস্তায়, আমি একটা হিন্দিতে প্রবাদ বলি, ভগবানকে ঘর দের হায় পর আন্ধের নেই। তোমার কাছে আজকে লুকোতে আমার কোনো দ্বিধা নেই, যে মানে আজকে স্বীকার করতে আমার আর কোনো দ্বিধা নেই যে আমি আর শীর্ষেন্দু সিংহ রায় এই ঘটনার পর আমরা অভয়ার মা বাবার কাছে গিয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলি এবং আমরাও বলি যে আমরাও মামলায় থাকতে চাই। ঘটনাচক্রে তখন তো অনেক বড় 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 সব আইনজীবীরা তারা এলেন, এবং অভয়ার মা যখন আমাকে বললেন আমরা এই মামলায় এলাম যে তিনি ভোটে দাঁড়াতে চান, আমি বললাম হ্যাঁ আপনি দাঁড়ান, কারণ সত্যি কথা জুডিশিয়ারি ওনাকে তখনও অবধি সুরাহা দিতে পারেনি, এ কথা স্বীকার করতেই হবে। মহামান্য সুপ্রিম কোর্ট কেন এই মামলা নিয়ে গেলেন কলকাতা হাইকোর্ট থেকে, কেন মাসের পর মাস দেরি করানো হলো, কেন কলকাতা হাইকোর্ট এই মামলা তলিয়ে যায়, আবার কেনই বা মাননীয় চলে যেতে পারেন সুপ্রিম কোর্টে, মামলা করতে পারেন হাত কচলে কচলে, অথবা উনি গতকালকে হাজির হয়ে যেতে পারেন আদালতে। ওই প্রভাবশালী আর পকেট খালির তত্ত্ব। যে কথা আমি তোমাকে বলতে চাইবো, যে সাধারণ মানুষ, আমি যখন বাসে উঠেছি, ট্রেনে উঠেছি বা রাস্তায় বেরিয়েছি, বিয়ে বাড়িতে গেছি, আমাকে জিজ্ঞাসা করেছেন অভয়ার মামলাটা কি শেষ হয়ে গেল, কোনো কি রাস্তা নেই? সারা পৃথিবীর মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছেন, তারা চান জাস্টিস জাস্টিস। আমি বলেছি হ্যাঁ হবে, অভয়ার মামলা সুরাহা সম্ভব। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছি, আমরা অন্তত 38টা পয়েন্ট তুলে ধরেছি, 4টে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে মহামান্য বিচারপতি মান্থার রাজাশেখর মান্থার ঘরে মামলার ডিভিশন বেঞ্চে মামলাটা ছিল। আমি তোমাকে পরপর শুধু কতগুলো পয়েন্ট বলি কি কি আমরা দিয়েছি। প্রথম হচ্ছে লাস্ট সিন টুগেদার থিওরি একদম অ্যাপ্লাই করানো হয়নি, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু হয়, কার সঙ্গে তাকে শেষ দেখা গেছে, কাদের সঙ্গে লাস্ট ডিনার করেছেন, এই তত্ত্বটা পুরো এড়িয়ে গেছে সিবিআই। অবিশ্বাস্য, প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই। ছবিতে আছে বেডশিট বারবার বদলে গেছে, একবার নীল হয়েছে, একবার আকাশী হয়েছে, একবার সবুজ হয়েছে। চটি, দুটো চটি পাশাপাশি রাখা আছে, কাউকে যদি রেপ করে, একজনও যদি করে, সে চটি তো মানে ছড়িয়ে পড়বে, কেউ পাশাপাশি সাজিয়ে রেখে দিয়েছে কেন? প্ল্যাটফর্ম, কখনো দেখা যাচ্ছে একটা প্ল্যাটফর্মের উপরে শোয়ানো, কখনো একটা গদির উপরে শোয়ানো। ছবিতে দেখা যাচ্ছে মেয়েটার পা দুটো একদম স্ট্রেট লাইন, হুইচ ইজ অ্যাবনর্মাল। একটা মেয়ের পা ওভাবে স্ট্রেট লাইন হয়ে যেতে পারে না, তার মানে শরীরের বিভিন্ন অংশ অনাবৃত। পরের ছবিতে দেখা যাচ্ছে পুরো সুন্দর করে ঢেকে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজে আমরা দিয়েছি মহামান্য আদালতে যে একদিনে 1 ঘন্টায় 62 জন লোককে দেখা যাচ্ছে তারা ঘুরছে, তাদের খালি গা, কেউ হাফ প্যান্ট পরা, কেউ গামছা পরা, তাদের আইডেন্টিফাই করা হয়নি। পুলিশ মনে করলো না এই লোকগুলোকে আইডেন্টিফাই করা দরকার, কারা ওই ফ্লোরে ঘুরছিল। 62 জন। শেষ হয়নি সুমন, আমরা ডক্টর একে গুপ্তা, আমরা সবাই তাকে খুব শ্রদ্ধা সম্মান করি, একটার পর একটা ব্রেক থ্রু করেছেন। ডক্টর একে গুপ্তার ওপিনিয়ন নেওয়া হয়েছে, তিনি বলেছেন যে এই ঘটনা থেকে বা ভিডিও দেখে তিনি বলেছেন একাধিক লোকের উপস্থিতি ছিল, তবু সিবিআই সেটা তাতে কর্ণপাত করেনি। আমি জাস্ট রিপিট করছি, ডক্টর অজয় কুমার গুপ্ত মনে করছিলেন যে একজনের পক্ষে এই ধর্ষণ এবং খুন করা সম্ভব নয়, মাল্টিপল পার্সনের উপস্থিতি ছিল।
তিনি ওপিনিয়ন দিয়েছেন, তবু সিবিআই তাতে খেয়াল রাখো কর্ণপাত যে করেনি। আইআইটির একটা ছবি দেখিয়ে আমরা Right, এখানে অনুষ্ঠান একদম, করেছিলাম, আমি সেই অনুষ্ঠানে আলটিমেটলি এসেছিলাম। আজকে দেখা যাচ্ছে যে ডক্টর গুপ্ত যা বলেছেন হুবহু তাই। হুবহু তাই, এবং সেখানে হয়েছিল একটা বিশেষ কেমিক্যাল মাখিয়ে দিয়েছিল, যার জন্য সেই জায়গাগুলো একদম। পচেনি, কিছু জায়গা পচেছিল, কিছু জায়গা পচেনি। মানে আইআইটি সেই ছাত্ররা কি ব্রুটাল, কি ক্রুয়েল, কিন্তু ইন্টেলিজেন্ট। যাই হোক, এরপরে ইনকোয়েস্ট রিপোর্টে যে ইনজুরিগুলি পাওয়া গেছে তার সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টে কমসে কম 10টা ভাইটাল ইনজুরি অ্যাবসেন্ট। তুমি ভাবতে পারছো, ইনকোয়েস্ট রিপোর্টে ইনজুরিগুলি রয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে ইনজুরিগুলি নেই। সিবিআই কর্ণপাত করলো না। প্লেস অফ অকারেন্স চেঞ্জ করা হয়েছে বারবার। ওসি অ্যারেস্ট হলো, কিন্তু কেন হলো? যদি অ্যারেস্ট হয়েই থাকে তাহলে নিশ্চয়ই একটা পারপাস ছিল, তাহলে তাকে কেন তার বক্তব্যের উপরে ভিত্তি করে অন্য কাউকে অ্যারেস্ট করা হলো না? মহামান্য বিচারপতি এবং তিনি মান্থা- যদি সত্যি প্রমাণ লোপ করে থাকেন যেটা তার বিরুদ্ধে অভিযোগ, কার নির্দেশে করেছিলেন? নির্দেশে করলেন? টালা থানার ওসির তো কোনো ভেস্টেড পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে না। দেখো, সিবিআই তাকে বললো কে? সিবিআই মানেই সিবিআই সব ঠিক করছে তা আমরা বলি না। মহামান্য বিচারপতি মান্থা এপ্রিল মাসে তার অর্ডারে বলেছিলেন সিবিআই চাইলে সঞ্জয় রায়কে কাস্টডিতে গিয়ে জেরা করতে পারে, কিন্তু তারা করেনি, সিবিআই করেনি। সিবিআই কর্ণপাত করছে না, কারণ আমরা বলতে পারবো না। আমি তোমাকে বলবো সুমন, যদি কমিশন আমাদের কাছ থেকে, মানে আমি আর শীর্ষেন্দু, আমাদের এছাড়াও আমাদের জুনিয়র সমস্ত সবাই রয়েছি আমরা, যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করব। তোমাকে আরেকটা কথা বলে শেষ করব, যে কেন করা হবে। সমীরদার একটা কথার সূত্র ধরে বলি, ইনিই তো প্রথম বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, ইনিই তো ভবানীপুরে ছুটেছিলেন অভিযুক্তদের ছাড়াতে। তারপর একটা বিশেষ কথা সবাই সবসময় বলছে, আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে, অথচ একটা মামলাতেও যেখানে প্রভাবশালীরা জড়িয়ে সেখানে হয় পিপি অ্যাবসেন্ট, নয় যেখানে পুলিশ কাস্টাডি চাওয়ার কথা সেখানে পুলিশ কাস্টাডি চাওয়া হলো না, জেল কাস্টাডি চাইলো। পুলিশ অফিসাররা যা যা বলছেন তা যে কারো নির্দেশে বলছেন এটা বুঝতে বাকি থাকে না। একজন আইপিএস অফিসার কেন বলবেন, কেন মিথ্যাচার করবেন? শেষ করব এই বলে যে ডাক্তারবাবুরা যে মেরুদণ্ডটা দিয়ে এসেছিলেন বিনীত গোয়েলকে, সেই মেরুদণ্ডটা কোথায়? আমার মনে হয় যে পুলিশ কর্মচারীরা এখন কাজ করছেন প্রত্যেকে ইউজ করুন সেই মেরুদণ্ড। হ্যাঁ। একটা অ্যাড করি, সব জায়গায় শুধু প্রভাবশালী নয়, যেমন কামদুনিতে হয়েছিল দুধেল গাইরা অ্যাকিউজ ছিল, এই দুধেল গাইদের বাঁচাতে গিয়ে উনি অত বড় একটা ক্রাইমকে পুরো লুকিয়ে ফেললেন। এবং সেই কামদুনির মামলায় আমরা ছিলাম, কামদুনি মামলায় তো কনভিকশন হয়েছে, কনভিকশন ভাই, হয়েছে, আমরা তার ছিলাম- মানে আমরা ছিলাম ওর মধ্যে। আমি আপনাকে ছোট বড় কিছুই বলছি না, আমি বলছি কামদুনি আদালতে মামলায় উপস্থিত- লোয়ার কোর্টে কনভিকশন হয়েছিল, পরবর্তীকালে যখন হাইকোর্টে মামলাটা যায় তখন acquitted হয়েছে। জয়মাল্য বাগচির না পুরো অ্যাকুইটেড হয়নি, না 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 না, অন্যতম মূল অভিযুক্ত। হ্যাঁ, একজনকে এবং অর্থ এর কি ব্যাখ্যা দেওয়া যাবে যদি 11 বা 14 জন পাবলিক প্রসিকিউটর একটা মামলার থেকে তাকে চেঞ্জ করে দেওয়া হয়? এ কি ব্যাখ্যা আছে বলো? আরেকটা উদাহরণ দাও তো। পাবলিক প্রসিকিউটর সেখানে তো কনভিকশন হয়েছে। না না, আমি আপনার পাবলিক প্রসিকিউটর চেঞ্জ করার পরেও তো ফাঁসির আদেশ দিয়েছিল লোয়ার কোর্ট, পরবর্তীকালে চোদ্দ জন আইনজীবী অর্ডারে সেটা ঘুরিয়ে দেওয়া হয়। 14 জন পিপি বদলটা কি লোয়ার কোর্টে হয়েছিল না আপার কোর্টে হয়েছিল? লোয়ার কোর্টে হয়েছিল। লোয়ার কোর্টে। হাইকোর্টে কতদিন সময় লেগেছিল? দেখুন আপনি হাইকোর্টে 10 বছরের বেশি সময় লেগেছে। অ্যাবসলিউটলি 10 বছরের বেশি। আমি আপনাকে বলি ভারতবর্ষের ইতিহাসে হাইকোর্টে সেদিনকার জাজের রুলিং এর সাথে জাজের কমেন্টটা বার করুন, আপনাদের আর্কাইভে আছে। একদম। তিনি বলেছিলেন যে আমি অনেক দুঃখিত মনে এই বিচার দিচ্ছি, শুনুন, কারণ সঠিক বিচার হয়নি, পুলিশ প্রমাণ জজ সাহেবকে আমি বলছি সদর প্রমাণের ভিত্তিতে রায় দিতে হয়। আমি একটা লাইন বলি, আজ অবধি ভারতবর্ষের ইতিহাসে কটা মনে করে যে ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেছে। সজল, আমি একটা উদাহরণ দেবো, এক সেকেন্ড, না, নজির যেটা থাকুক সবচেয়ে না থাকুক, কিন্তু কোর্ট ভাষা। নজির আছে, সজল, এক মিনিট, আমার একটা অন্য উদাহরণ, কোর্ট বাদ দিক, অর্ক কোর্ট বলছে, জয়ন্ত কোর্ট বলছে, আমরা ওটা বাদে একটা যুক্তি আছে। কেন ওই ঘটনার পরে কামদুনিতে পুলিশ প্রশাসন দিয়ে কামদুনির লোকের উপর অত্যাচার করেছে এই তৎকালীন রাজ্য সরকার? সেই উত্তরটা দিক। এই প্রশ্নের মধ্যে সব লুকিয়ে আছে। বেশ বেশ, আমি এইখান থেকে আরজি করে আসবো। আপনারা জানেন একেবারে একটা রাজনীতির অংশও আছে, যে বিজেপি সরকার গঠন হওয়ার পরেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই স্টুডিওতে এসেছিলেন। শ্রমিক খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আসল গণভোটটা হয়ে গেছিল ওই 14ই আগস্ট রাত দখলের রাতে। খুব গুরুত্বপূর্ণ কথা, আবার বলছি, দেখে নি কি বলেছিল।
এই যে রাত দখল হয়েছিল সেটাকে শুধুমাত্র আরজি করা, আমি তার প্রতি পূর্ণ সহানুভূতি রেখে বলি, শুধু কি মেয়েটির জন্য হয়েছিল, মানে একটা অনবদবিত জনরোষ, মানে সেটার একটা বিস্ফোরণ ঘটেছিল সেই দিন, রাতের পর রাত দখল হয়ে গেছে। তো সেদিনই তো পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেছে, গণভোট সেদিন হয়ে গেছে, সেদিন জেনজি যেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে চোর চোর বলে একটা সরকারের দিকে তাকিয়ে চিৎকার করছে, যারা মেসিকে দেখতে গেলেন তারা টুসিকে দেখতে পেলেন, দেখে চিৎকার। তো সেদিনই তো ভোট হয়ে গেছে। আমি সেই আত্মবিশ্বাস থেকেই বলেছিলাম যে একটা খুব দুটো ইম্পর্টেন্ট লাইন তুমি বললে, এক হচ্ছে যে সেই দিন পশ্চিমবঙ্গে গণভোটের রায় বেরিয়ে গেছে, যেদিন রাত দখলের জন্য অসংখ্য সাধারণ মানুষ, পুরুষ মহিলা বয়স নির্বিশেষে তারা রাস্তায় নেমেছিলেন সেই দিন। এটা আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি যে সেদিন একটা ইঙ্গিত পেয়েছিলে যে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভটা অভয়া ইস্যুতে বেরিয়ে এসেছিল, কিন্তু সেটা কি প্রচন্ড সেটা তোমরা ইঙ্গিত পেয়েছি? না, সেটা আমি তো পেয়েছি, আমি সেই আত্মবিশ্বাস থেকেই, সেই বিশ্বাস থেকেই। এই অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি কিন্তু ক্রমশ একটা হতাশাও বাড়ছিল বৃহত্তর বঙ্গ সমাজে। অভয়ার পরিবারের মতোই সাধারণ মানুষ হতাশ এবং বিরক্ত হচ্ছিলেন এই ভেবে যে না, ওই অসহায় মেয়েটার খুনের কোনো বিচার হলো না। অভয়ার মা এবং বাবার মতো মানুষও ভাবছিলেন যে এই সিস্টেমটাই এমন যে ক্ষমতাশালীরা যা ইচ্ছে তাই করে পার পেয়ে যায়। এমনকি যে ঘটনা দেখে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি JB পারদিওয়ালা বলেছিলেন যে তার 30 বছরের বিচারপতির কেরিয়ারে তিনি এমন ঘটনা দেখেননি, সেই ঘটনারও সুবিচার দিতে পারে না এই ঘুণ ধরা সিস্টেম। আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র কি মানবেন যে বিজেপি সরকারের আজকের এই কয়েকটা পদক্ষেপ কোথাও একটা সেই হতাশ সাধারণ মানুষের মনে কিছু একটা আশার আলো জ্বালতে পেরেছে? হ্যাঁ সুমনবাবু, মানে সেদিন শ্রমিকবাবুর ইন্টারভিউটা দেখছিলাম আর কি, এবং সেখানে উনি যখন এটা বলেন তখন আমার মনে পড়ে যায় যে সেই 14ই আগস্ট রাতের কথা। আপনার এখানে অনুষ্ঠানের পর গাড়ি নিয়ে আমরা খুব একটা এগোতে পারিনি এবং সিথি মোড়ের কাছাকাছি চত্বরে বিশ্বনাথ দা এবং আমাকে নেমে পড়তে হয়, এবং তারপর পুরো রাস্তায় একটা মিছিলের উল্টো দিকে হাঁটতে হয়, অর্থাৎ কোনো রাজনৈতিক দল নেই এবং সেই জায়গায় রাস্তা একটা মিছিলের জনস্রোতের উল্টো দিকে হাঁটা, বাড়ির দিকে যাব বলে এই ধরনের একটা মিছিল আমার জীবনে আমি কখনো দেখিনি। এবং সেইখানে মানুষের ক্ষোভটা একেবারে পরিষ্কার ছিল। বিজেপির জয়কে এতটুকু ছোট করার কারণ নেই, তারা তাদের মতো লড়াই করেছেন, সংসদীয় পদ্ধতিতে জিতেছেন, কিন্তু আমি বলবো সেই মানুষগুলোর কাছে রাজনৈতিক দল হিসেবে বিজেপি একটি উপকরণ হিসেবে সামনে এসেছে। তাদেরকে ব্যবহার করে মানুষ বুঝতে পেরেছেন এই সরকারকে সরানোর জায়গায় এই দলটি এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত জায়গায় আছে এবং তারা তাকে সঙ্গে নিয়েছেন। ফলে শ্রমিকবাবু যে কথাটি বলেছেন যে শুধু এই ক্ষোভটা কেন, আরও প্রচুর ক্ষোভ, যে ক্ষোভগুলো একসঙ্গে মিলেমিশে কিন্তু ধীরে ধীরে মানুষকে একেবারে পথে নামিয়েছে। এবং অবশ্যই বিজেপি তারা একটি রাজনৈতিক দল, তারা কৌশলগত অবস্থান নেবেন এবং তারা, আমার ধারণা তখন থেকেই একটা সংগঠন ভিত্তিক দল, তারা বুঝতে পারছিলেন। আমায় একটুখানি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় আসতেই হবে এই প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সরাসরি কথা বলা তিনি শুরু করেছিলেন এবং আমার মনে পড়ে এই ধরনের একটি আন্দোলনের দিনে তিনি এবং রুদ্রনীল যখন একসঙ্গে গেছিলেন সেই আন্দোলনে যোগ দিতে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারা এতটুকু বিরক্ত হননি, তারা বলেছিলেন আমাদের গো ব্যাক বলা ওদের অধিকার আছে। এবং একই সঙ্গে অন্য রাজনৈতিক দল যারা তৃণমূল বিরোধী তারাও যখন তাদের সরিয়ে দেওয়া হয়েছে তারা সরে গেছেন। এবং এইখানে আর কাউকে সরাই না, না, অনেক রাজনৈতিক দলকেই সরিয়েছে। যাই হোক, আমরা আজকে সজল দা আপনি জয়ী হয়েছেন, আমরা সকল মানুষকেই বলি যারা বিরুদ্ধে গেছেন। এবং একই সঙ্গে আমি পানিহাটির তথ্য দেখছিলাম যে 33.8% ভোট পেয়েছেন তৃণমূলের প্রার্থী, এবং সেইখানে একটা প্রশ্ন উঠবে যে তৎসত্ত্বেও তৃণমূলের প্রার্থী কি করে এই ঘটনার পর 33.8% ভোট পেলেন। যারা নির্বাচনে ভোট দিয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে এই মায়ের কান্না আজকেও গলা ধরে আসছে। এগুলো দেখার পর নির্বাচনে কোন রাজনৈতিক ভাবনায় দাঁড়িয়ে মানুষকে এরপরেও সেইখানে তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট দিতে হয়েছে যারা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত ছিলেন। এবার একটা প্রশ্ন আসছে যে একটা ঘটনা, জয়ন্তবাবুও বলছেন যে আইন ব্যবস্থা যেটা পায়নি সেই ব্যবস্থাটা অভয়ার মা লড়াই করে ফিরিয়ে আনলেন গণতান্ত্রিক একটা লড়াইয়ের মাধ্যমে। নরেন্দ্র মোদী মহাশয় এসে তার পাশে বসলেন। সুপ্রিম কোর্টের জজ সাহেব আঁতকে উঠেছিলেন মনে হয় যে সুমনবাবু একটা কোনো কাগজ পড়ে
একটা বন্ধ খামে তার হাতে দেয়া হয়, তিনি পড়ে একেবারে আজকে মানুষ কি জানতে চাইবে না যে তার মধ্যে কি ছিল যার জন্য একজন জজ সাহেব আঁতকে উঠছেন, কি লেখা ছিল? এই যে দেহ, এবং একজন জজ সাহেব বলতে পারেন যে 30 বছরে তিনি এরকম ঘটনা দেখেন কি ছিল, কি ছিল। সজল দ্বারা তো এখন পাওয়ারে আছেন, নিশ্চয়ই দেখবেন। আত্মহত্যার একটা ফোন গেছিল, এই ফোনটা তো ট্র্যাক করা বেশ সহজ বলে আমার মনে হয়, যে কে ফোন করলেন, কার নির্দেশে আত্মহত্যার কথা বললেন। ফলে আমাদের কাছে যে প্রশ্ন, প্রচুর প্রশ্ন আছে, সহজ প্রশ্ন, কে বা কারা মেরেছিল, কেন মেরেছিল, কে বা কারা প্রমাণ লোপাট করেছিল, কেন করেছিল, আমাদের সহজ প্রশ্ন। এবং আগামী দিনে নিঃসন্দেহে যেভাবে তদন্ত শুরু হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আসবে। সার্ভিস প্রোভাইডার কতটা কি দিতে পারবে, বিশেষ করে হোয়াটসঅ্যাপের যে জায়গাটা টেকনিক্যালি কিন্তু খুবই শক্ত। এবং সরকারি অফিসারদের কাছে একটা বার্তা তো যাচ্ছে যে সরকারের হয়ে কাজ করতে গেলে অনেক সময় রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছাকাছি পৌঁছতে হয়, কিন্তু একটা দূরত্ব যে মেনটেন করতে হয়, এবং আমার ধারণা এই নতুন সরকার সেই জায়গাটার কথা ভাববে। আমার সজলদার কাছে একটু অ্যাড করতে চাই, একটা কথা আপনি একটা বলেনি যেটা আপনি ডিফার করবেন। আমার সজলদার কাছে একটাই আবেদন, একদম মানে করজোরে, আপনারা ক্ষমতা এসছেন সজলদা, ফলে আইন আপনাদের হাতে। আইন আমাদের হাতে নয়, আইন সংবিধানের হাতে। সংবিধানের হাতে পুরো মেনে নিলাম। আর উল্টো করে ঝোলানোর দরকার কি? আইন আইনের পথে চলুক, তার নিরিখে বিচার হোক সজলদা। এবং আপনারা তো সঠিক পথে এগোচ্ছেন, আর উল্টো করে আমি ঠিক আছে সোজা করে ঝোলানো হবে। আমি একটু অ্যাড করি, আপনি ঠিকই বলেছেন যে এই ঘটনার পরেও 33% ভোট কি করে পেল, এই প্রশ্নটা আমার মনেও জাগে, আমার মনে এর সঙ্গে জাগে সাইবাড়ির ঘটনার পর বর্ধমান লাল দুর্গ কি করে হতে পারে। আমার এই প্রশ্নটা জাগে 17 জন সন্ন্যাসীকে কলকাতা শহরে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পর কলকাতা শহর সিপিএম এর হাতে কি করে থাকে। অনিতা দেওয়ানকে খুন করে রেপ করার পর মুখ্যমন্ত্রী যখন বলেন এই ঘটনা তো কতই ঘটে, তারপরেও মুখ্যমন্ত্রী জ্যোতি বোস দেবাদিদেব কি করে থাকে, কুণাল ঘোষ এত কিছুর পরেও কি করে যেতে, এই প্রশ্নগুলো সবই এক। আচ্ছা, শুভময়দা উত্তর দেবেন, তার আগে আমি দ্রুত বলি এই বিষয়। ঠিক, আমি একটু প্রশ্নটাকে উল্টো দিক থেকে দেখি, একটু প্রিজমটা পাল্টাই। সেটা হচ্ছে যে রাজনৈতিক দল যখন একটা নারকীয় ঘটনার পর জিতে যায়, তাহলে কি আমরা ধরে নেব যে মানুষ সেই ঘটনার প্রেক্ষিতে রায় দিয়েছে? তাহলে তো হাথরাস, উন্নাওয়ের পর যখন সব স্তরে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, সব স্তরে বিজেপি প্রতিনিধিরা যেতে, তাহলে বলতে হয় হাতরাও বা উন্নাওতে কেউ, হাতরাস বা উন্নাওতে কেউ কোনো অন্যায় করেনি, তা তো নয়। সেই জন্য বারবার আপনাদের মনে থাকবে যখন তৃণমূল প্রতিনিধিরা বলতেন যে কি হয়েছে, কামদুনি হয়েছে, কি হয়েছে, আমাদের ভোটের শতাংশ ক্রমশ বাড়ছে, প্রায় 50% হয়েছি, সেদিনও প্রতিবাদ করেছি। তার কারণ একদম নারকীয় ঘটনাকে কোনো ভোট দিয়ে, ভোটের অঙ্ক দিয়ে জাস্টিফাই করা যায় না। ঘটনাই নিশ্চয়ই। একটা কথা বলি, এই আরজি করের ঘটনার পর এই রাজ্যে 5টা উপনির্বাচন হয়েছিল। সেই 5টা উপনির্বাচনে ভোট হয়, খুব গুরুত্বপূর্ণ সজলদা। উপনির্বাচনে তার মানে ভোট হয় না। একটা আমাদের দেশ, একটা গণতন্ত্র আছে, কেন্দ্রে সরকার আছে, তারা সেই ভোটটা কেন এত দিন ধরে এই ধরনের ভোট হতে না দেয়া, এই ঘটনাটাও তো ঘটেছে। আমরা তো এবার ভোট দিতে পেরেছি। এই যে ভোট দিতে পারার জায়গাটা যেমন একটা কৃতিত্ব দিচ্ছে নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দলগুলোকে এটা কিন্তু ভোট দিতে হবে। ভোটে জেতাটা মানুষ যিনি জিতছেন তাকে ভোট দেয় এরকম নয়। আমাদের এখানে পরপর ভোটে গুন্ডা বদমাশরা যারা বিরোধীদের ভোট দিতে যায় তাদেরকে বাড়ি থেকে বের হতেই দেয় না। আর এবার ভোটেও এরকম ঘটনা ঘটেছে যে একজন মহিলা ভোট দিতে গিয়ে বুথে ঢুকেছেন, তার ভোটটা অন্য গুন্ডা দিয়ে দিচ্ছে। আগের ভোটে এরা অনেক বেশি হতো। অতএব অপরাধ করার পর অপরাধ করেই তারা ভোটে জিতছে, লোক ভালোবেসে তাদেরকে। যেহেতু আইনের শাসনের কথা বললেন শুভময়দা, আমি সেই পয়েন্টে বলি, এই যে 3 জনকে সাসপেন্ড করা হলো, 3 জনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, 3 জনের নিজস্ব সার্ভিস রুলস আছে। আমি যতদূর প্রাইমা ফেসি উকিল হিসেবে বলছি, রাজনৈতিক দল না, সাধারণ উকিল হিসেবে বলছি, আমি আগেই সেটা বলেছি যে আমি ওদের উকিল নই, কিন্তু এদের বিরুদ্ধে আপনি যদি একটা ডিসিপ্লিনারি প্রসিডিং এ নিয়ে যাওয়ার চেষ্টা করেন,
সেটা কিভাবে করবেন এটা কিন্তু সত্যি রাজ্য সরকারকে আলটিমেটলি, যেহেতু আপনাদের আর্কাইভে থাকে সেই জন্যই বলে যাচ্ছি, আমরা নিশ্চয়ই নজর রাখবো যে এটা আলটিমেটলি ম্যাচিওর কতটা করবে, না সিবিআই এর ইনভেস্টিগেশনের মতো সেই ইমম্যাচিওরিটিতেই রয়ে যাবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অর্ক, আমি বলছি আদর্শগতভাবে আপনার কি মনে হয় যে আমি বলছি কেন রিজওয়ানুর ঘটনার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই যুক্তি দিয়েছিলেন যে এদের চেয়ারে রেখে কি করে এদের বিরুদ্ধে তদন্ত হতে পারে, সেই যুক্তিটার কোনো সারবত্তা ছিল বা নন সাসপেনশনের ব্যাপারে একটি কথাও বলছি না। আমি কেন বলছেন আমি জানতে চাইছি, আমি আমার পয়েন্টটা আপনাকে আমি তুলে দিচ্ছি। আইনজীবীরা আছেন, সুপ্রিম কোর্টের পরিষ্কার জাজমেন্ট আছে যে একই সঙ্গে ফৌজদারি মামলা এবং ডিসিপ্লিনারি প্রসিডিং একই বিষয়ের মধ্যে একসঙ্গে চলতে পারে। একদম, আমি তো এগ্রি করছি। আমি একটা কথা বলি, আমি জানি না এই অনুষ্ঠান আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী দেখছেন কিনা, কিন্তু সমিতা তোমার মনে আছে যেদিন পঙ্কজ দত্তকে বটতলা থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হলো, আমি তোমাকে ফোন করেছিলাম আর ফোন করেছিলাম বঙ্গ টিভি রোজিনাকে, রোজিনা ওখানে উপস্থিত হয় এবং সেখানে স্থানীয় মহিলাদের দিয়ে তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হবে বলে ঠিক করা হয়েছিল। রোজিনার বঙ্গ টিভির সামনে ওই মহিলারা বলে দেন স্থানীয় মহিলা নয়, পুলিশ খবর দিয়ে নিয়ে এসেছে, তারা ইভেন জানতেনও না যে কাকে কিভাবে হেনস্থা করছে। বিরোধী দলনেতা তখন বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে এর আমরা শেষ দেখে ছাড়বো। আমি চাই ওই অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে 3টে সাসপেনশন, এই 3টে সাসপেনশনে একজন আপনি বাংলার মানুষ হিসেবে আপনি খুশি না অখুশি? আমি প্রথমেই বক্তব্য আগে শুরু করেছিলাম যে অভয়ার মা আজকে যে আনন্দের কথা বলেছেন, না অফকোর্স সেটা বলতেই হবে, অভয়ার মা যে বক্তব্যটা আজকে উনি বলেছেন তাতে উনি যদি বিচারে খুশি হন, সারা বাংলার সঙ্গে আমরাও খুশি, কিন্তু এই বিচারটা যেন হয়, দি জাস্টিস মাস্ট নট শুড বি ডান, ইট শুড অলসো বি সিন। মানুষ যেন এটা যেন একটা খাতার মধ্যে রয়ে গেল তৎকালীন সরকার এবং তার পুলিশের যা ভূমিকা, মানুষের হতাশাটা তো সেখানে। হ্যাঁ, উনি অফিসিয়াল তৃণমূল, কিন্তু আপনারা কি বলছেন? ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন তুলে দিই, কত শতাংশ মানুষ কি বলছেন? ফের খুললো আরজিকর ফাইলস। অভয়া এবার ন্যায় বিচার পাবে বলে কি আপনারা মনে করেন? ন্যায় বিচার পাবে অভয়া এ কথা মনে করেন 91% মানুষ, পাবে না এখনো মনে করেন 8%, বলতে চাননি 1%। সাসপেন্ড 3 আইপিএস, পদে পদে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, দায় এড়াতে পারেন প্রাক্তন পুলিশ মন্ত্রী যিনি অবশ্যই মুখ্যমন্ত্রী। 20% মানুষ বলছেন যে হ্যাঁ তার কোনো দায় নেই, 79% মানুষ বলছেন না তার অবশ্যই দায় আছে, বলতে চাননি 1%। ঘটনাস্থলে বহিরাগতদের ভিড়, সংলগ্ন বাথরুম ভেঙে গুড়িয়ে দেওয়া, হাসপাতালে মধ্যরাতের তাণ্ডব, এই সমস্ত প্রশ্নের উত্তর কি এবার মিলবে বলে আপনার মনে হয়? মিলবে এমনটা মনে করছেন 68% লোক, মিলবে না এখনো মনে করছেন 30%, বলতে চাননি 2%। আরজিকর কাণ্ডে এবার খতিয়ে দেখা হবে ফোন কলের রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকাও। তদন্তের জাল কি পৌঁছবে বড় মাথা অবধি? বড় মাথা অবধি পৌঁছবে এমনটা মনে করছেন 76% মানুষ, পৌঁছবে না মনে করছেন 20%, বলতে চাননি 4%। আমি এইখান থেকে সরাসরি আসবো, আরেকটি প্রশ্ন আছে। মুখে লিউকোপ্লাস্টের জামানা শেষ, 1.5 দশক পর বিজেপির জামানায় অবশেষে বিধানসভায় প্রাপ্ত মর্যাদা কি পেল বিরোধীরা? এই প্রতিবেদন খানিকক্ষণ পরে আপনাদের দেখাবো। 58% মানুষ মনে করছেন যে বিরোধীরা মর্যাদা পেল প্রাপ্য, এবং 41% মনে করছেন এখনো বিরোধীরা মর্যাদা পায়নি, 1% মানুষ বলতে চাননি। মন্তব্যে আসবো। সুছন্দ বসু লিখছেন, অভয়ার প্রকৃত বিচারের আশায় গোটা রাজ্য আবার বুক বাঁধছে। সুব্রত পাল লিখছেন, বিগত সরকারের আমলে অভয়াকাণ্ডে এতদিন বিচারের বাণী নীরবে কেঁদেছে। বিদ্যুৎ নায়ক লিখছেন, শুধু ফাইল খুললে হবে না, উপযুক্ত তদন্ত করে চরম শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত অভয়ার আত্মা শান্তি পাবে না। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, নতুন সরকার যেভাবে মানুষের প্রত্যাশা পূরণে নজর দিয়েছে, জনগণ বহুদিন পর আশার আলো দেখতে পাচ্ছে। তন্ময় চট্টোপাধ্যায় লিখছেন, আইপিএসদের তো সাসপেন্ড করা হলো, কার নির্দেশে তারা কাজ করেছিলেন সেটাও খুঁজে বার করা হোক। আর ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যেটা
ঘরছাড়াদের নিয়ে এবং অবশ্যই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন যে একেবারে ভোট পরবর্তী হিংসায় বহু মানুষ ঘরছাড়া, তাদের ঘরে ফেরাতে হবে। সঙ্গে সঙ্গে পাল্টা শর্ত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার বলেন প্রত্যেকে সসম্মানে ঘরে ফিরবেন, পুলিশ ব্যবস্থা করবে তারা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং সসম্মানে ফিরবে। কিন্তু ওই 21-এর ভয়ঙ্কর যে সন্ত্রাস, সেই যাদের এফআইআর নেম, ভোট পরবর্তী হিংসায় যারা অভিযুক্ত, তাদের কিন্তু জেলে যেতে হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখব। আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, আজকে ভরসা নেই কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। যদি কেউ ঘর ছাড়া থাকে আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন। বৃহস্পতিবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে কেউ ঘরছাড়া থাকলে তাকে সসম্মানে বাড়িতে পাঠানোর আশ্বাস পানি শোনালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে একটি শর্তও রাখলেন, তা হল 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযুক্ত হিসেবে কারোর নাম থাকলে চলবে না। শুক্রবার ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিধানসভার ভিতরে। বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে, আমি বলবো সে যেন এবার বেরোয়। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে থামো, থামো, বগলা, চুপ চুপ চুপ, আস্তে 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 চুপ করিয়ে দেবো, আস্তে। তবে শুক্রবার বিধানসভার অধিবেশনের শুরুটা হয়েছিল সৌজন্য দিয়ে। সর্বসম্মতিক্রমে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু অধ্যক্ষ নির্বাচিত হন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে নবনির্বাচিত অধ্যক্ষকে তার আসন পর্যন্ত পৌঁছে দেন। এরপর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে ভরসা নেই কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। এরপরই সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। বৃহস্পতিবার হাইকোর্টে তৃণমূল দাবি করে ভোট পরবর্তী সন্ত্রাসে এখনো পর্যন্ত 10 জন খুন হয়েছেন। শুক্রবার এ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। ঠিক হয়েছে, আক্রান্তদের কাছে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন তৃণমূল বিধায়কেরা। পুলিশের কাছে গেলে পুলিশ বলছে লিখে দিন আপনি বাড়ি ছাড়া হয়ে আছেন, নয় আপনি মাসির বাড়ি গিয়েছিলেন, আপনি পিসির বাড়ি গিয়েছিলেন। একটা মাৎসন্যায় চলছে পশ্চিমবাংলায়, চরম অত্যাচার চলছে কর্মীদের উপরেতে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায় রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো। 2021-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ভয়াবহ হিংসার সাক্ষী থেকেছিল এ রাজ্য। 26-এ সরকার বদলেছে, ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সংস্কৃতির সূচনা করতে চাইছে তারা। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।